নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বড় সড়ো আপডেট উঠে আসছে এই মুহূর্তে বিহার থেকে, যে নীতিশ কুমার শুধুমাত্র তার 101টা যে আসন তাকে দেয়া হয়েছে তার জেডিইউ দলের জন্য, সেই 101টা আসনের বাইরে তিনি আর কোথাও প্রচার করবেন না। সারা বিহারে তিনি প্রচার করবেন না, অর্থাৎ 243টা আসনের মধ্যে শুধুমাত্র 101টা তার প্রচার করার দায়িত্ব তিনি নিয়েছেন। আর কোথাও কোনো পার্টির হয়ে নীতিশ কুমার প্রচার করতে যাবেন না। গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, তার কারণটা কি এবং এর পরবর্তীতে নীতিশ কুমার কি করতে চলেছেন, অনেক কিছু এটার মাধ্যমে কিন্তু বেরিয়ে আসতে পারে। এবং এই একটা সিদ্ধান্ত বাইরে আসার পর থেকেই বারংবার কিন্তু আমরা দেখতে পাই যে রাজনৈতিক প্রেক্ষাপট বদল হতে থাকে। কিন্তু এবারে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা বাইরে আসার পরে নীতিশ কুমার যখন থেকে জানা গিয়েছে জেডিইউ মারফত যে জেডিইউ 101খানা আসনে শুধুমাত্র তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রচার করতে যাবেন আর কোথাও কারোর হয়ে প্রচার করবেন না, তখন থেকেই কিন্তু বড় সড়ো একটা অন্য ধরনের চেহারা নিতে শুরু করেছে বিহারের রাজনীতি। তার কারণ শুনবেন, যে চিরাগ পাসওয়ান গত কয়েকদিন আগেই নীতিশ কুমারের সরকারকে জঙ্গল রাজের সরকার বলেছিলেন, যে সরকারকে তিনি সমর্থন করেন বলে তার ঘৃণা হয়, লজ্জা হয়, তিনি তেমন কথা বলেছিলেন। সেই চিরাগ পাসওয়ান এখন বলছেন যে এলজেপিআর এর লড়ার মূল উদ্দেশ্য হচ্ছে নীতিশ কুমারকে আরো একবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখা। তার কারণ নীতিশ কুমার না থাকলে এলজেপিআর যে কোনো ভোট পাবে না, সেটা এলজেপিআর কেন চিরাগ পাসওয়ানও জানেন। চিরাগ পাসওয়ানের যে জামাইবাবু কয়েকদিন আগে চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছিলেন, তিনিও জানেন। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে বিহারের রাজনীতিতে বড় সড়ো বদল। কিন্তু নীতিশ কুমার কেন এরকম সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিলেই বা সেটাকে একদম পাবলিক করলেন কেন ভোটের বাজারে, সেটা গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে নীতিশ কুমার কিন্তু বড় সড়ো একটা ষড়যন্ত্র করছেন, কিংবা নীতিশ কুমার বড় সড়ো একটা চেষ্টা করছেন অন্য ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করা, তেমনই অনেকে মনে করছেন। তার কারণ অমিত শাহ বলে দিয়েছেন যে নীতিশ কুমার পরবর্তীতে আর প্রথম মুখ্যমন্ত্রী হবে কি হবে না সেটা ঠিক করবে কে, সেটা ঠিক করবে বিধায়করা। কখন ঠিক করবে? ভোটে জেতার পরে। অর্থাৎ স্পষ্টতই কোথাও গিয়ে নীতিশ কুমারকে আর মুখ করে এগোতে চাইছেন অমিত শাহ, সেটা যেমন তিনি ক্লিয়ার করে দিয়েছেন। নীতিশ কুমারও, তিনি কোর খাওয়া রাজনীতিবিদ, বহু বছরের রাজনীতিবিদ, 20 বছরের ওপর তিনি মুখ্যমন্ত্রী, তিনিও জানেন যে কখন কোন চালটা তাকে চালতে হবে। এবং তাই জন্যই তার এই সিদ্ধান্ত এই মুহূর্তে পাবলিক করে দিয়েছেন। তিনি যে 101খানা আসন যেটুকু জেডিইউ পেয়েছে সেটুকুর বাইরে তিনি আর যাবেন না প্রচার করতে। গুরুত্বপূর্ণ আপডেট, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। বিহারের রাজনীতি প্রতি মুহূর্তে তার পথ পরিবর্তন হচ্ছে এবং অবশ্যই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ জায়গাটা ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি, সেটা কিন্তু সিট শেয়ারিং রেশিও। সিট শেয়ারিং রেশিও নিয়ে বহুদিন ধরে চর্চা হচ্ছিল। নীতিশ কুমার কখনো দিল্লিতে উড়ে যাচ্ছিলেন, কখনো অমিত শাহ উড়ে আসছিলেন মৌরিয়াতে। আমরা দেখতে পেয়েছিলাম 5 তারা হোটেলে নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু কোনো মতেই কোনো কিছু স্থির করা যাচ্ছিল না। এবং সেই জায়গা থেকেই শেষ পর্যন্ত অমিত শাহ তিনি সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে বিহার শাখা তারা এটাকে পাবলিক করে যে 101টা আসনে লড়বে বিজেপি, 101টা আসনে লড়বে জেডিইউ এবং 29টা আসনে লড়বে লোজপা আর যেটা রামবিলাস পাসওয়ানের পার্টি এলজেপিআর, এবং তার সঙ্গে 6টা আসনে লড়বে জিতেন রাম মাঝি এবং 6টা আসনে লড়বেন উপেন্দ্র কুশওয়ার পার্টি। অর্থাৎ এইভাবে 243টা আসনকে ভাগ করা হয় এবং তার ভিত্তিতেই সবাইকে কোনো মতে সন্তুষ্ট থাকতে হয়। এইটাই কিন্তু কোট আনকোট বিহারের গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিল। কারণ নীতিশ কুমার চেয়েছিলেন মিনিমাম 105টা আসন থেকে 110টা আসনে লড়তে, লোজপা আর তারা চেয়েছিল 35 থেকে 40টা আসনে লড়তে। জিতেন রাম মাঝি বলেছিলেন যে 15টা আসন মিনিমাম না দিলে তিনি এইভাবে এনডিএ জোট যে কোনো সময় ছেড়ে দেবেন। কিন্তু সবাইকে সন্তুষ্ট থাকতে হয় এবং তার পেছনে, এই সন্তুষ্ট করার পেছনে এই অবশ্যই অমিত শাহের একটা হাত আছে, সেটা সবাই বলছিলেন। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার যে সিদ্ধান্তটা নিলেন তার প্রেক্ষাপটটা কি, তার প্রেক্ষাপটটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার প্রেক্ষাপটটা হচ্ছে অমিত শাহ কয়েকদিন আগে অঞ্জনা ওম কাশ্যপ তাকে একটা ইন্টারভিউতে বলেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব। তার কারণ আমি তো ঠিক করবো না কে মুখ্যমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে কে সেটা ঠিক করবে পরবর্তীতে বিধায়করা। বিধায়কদের কে দলনেতা হবে তিনি তো মুখ্যমন্ত্রী, এবং সেটা বিধায়কদের সিদ্ধান্ত, আমি এইসব সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। এবং এই কথা বলার পর থেকেই কিন্তু অবশ্যই সমস্ত চিত্রটা বদলে যায়। নীতিশ কুমার এই মুহূর্তে শুধু মুখ্যমন্ত্রী হতে চান। তিনি 12 জন সাংসদ দিয়ে যখন সাপোর্ট করছেন এনডিএ কে, তখন অবশ্যই তিনি মুখ্যমন্ত্রী হতে চান, আর কোনো তার দাবি নেই। এবং সেই জায়গা থেকে নীতিশ কুমার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হবেন না যখন থেকে জানতে পেরেছেন, তখন থেকেই রীতিমতন জেডিইউ মারফত খবর বেরিয়ে আসছে যে তিনি আর বাইরে কোথাও লড়াইটা করবেন না, অর্থাৎ 101খানা আসনের বাইরে তিনি প্রচার করতে যাবেন না। সঠিক এবারে যে রাজনৈতিক পথটা পরিবর্তন হচ্ছে এলজেপিআর এর চিরাগ পাসওয়ান, যিনি বিভিন্ন কথা বলেছিলেন
তিনি বলেছিলেন প্রত্যেকটা আসনেই আমরা লড়াই করবো, এবং এলজেপিআর একদম 2020 সালে যখন লড়াইটা করলো 243টা আসনে লড়াই করে তারা মাত্র একখানা আসন পেয়েছিল। কিন্তু যেটা ঘটনা তারা ঘটিয়েছিল, প্রত্যেকটা জেডিইউ এর আসনে তাদের বহু শতাংশ ভোট তারা কেটে দিয়েছিল। তা না হলে জেডিইউ 42টা আসন পেত না। 2020 সালের ভোটে জেডিইউ যে মাত্র 42টা আসন পেয়েছিল এবং তৃতীয় বৃহত্তম দল হিসেবে দেখা গিয়েছিল জেডিইউ কে, সেটার পেছনে কিন্তু অবশ্যই একটা দায়ী ছিলেন চিরাগ পাসওয়ান। কিন্তু সেই চিরাগ পাসওয়ান এখন কি বলছেন, আমরা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং সেই জন্যই এই মুহূর্তে এলজেপিআর তারা ভোটে লড়াই করছে। সুতরাং বুঝতে পারছেন, কোথাও গিয়ে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা সম্পূর্ণ একটা সিদ্ধান্তে বদল হয়ে গিয়েছে। তার কারণ চিরাগ পাসওয়ান তিনি নিজেও জানেন যে বিহারের যে ভোট, বিহারের ভোটের একটা গুরুত্বপূর্ণ শতাংশ, প্রায় 40% এর কাছাকাছি, সেটা দলিত, আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায় এবং অতি পিছিয়ে পড়া সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্ভর করে। এবং সেই সিটটা কিংবা সেই পরিমাণ ভোটটাই কিন্তু চিরাগ পাসওয়ানেরও টার্গেটেড ভোট। যে 29টা আসন তাকে দেওয়া হয়েছে, সেই ভোটটার উপর ভিত্তি করেই তাকে দেওয়া হয়েছে। তাই জন্য এই মুহূর্তে কোনো মতে যদি নীতিশ বন্দনা তিনি না করেন, তাহলে কোনো মতেই যে তার আর ভোটে একটা এগিয়ে যাওয়ার যে চান্সটা কমে আসবে সেটা তিনিও বুঝতে পারছেন। এবং এনডিএ ছাড়া চিরাগ পাসওয়ানের যে কোনো ভূমিকা নেই বিহারে, সেটা তিনিও জানেন। এবং এই মুহূর্তে চিরাগ পাসওয়ান থেকে শুরু করে জিতেন রাম মাঝি, তারা সবাই কিন্তু নীতিশ কুমারের পাশে দাঁড়িয়েছেন, এবং নীতিশ কুমার তিনিও বলে দিয়েছেন যে তিনি 101টা আসনের বেশি লড়াই করবেন না। অন্যদিকে বিজেপি এই মুহূর্তে কি স্ট্র্যাটেজি নিয়েছে, বিজেপি তো কোনো মতেই ঝুঁকেঙ্গে নেহি সেরকম একটা অ্যাটিটিউড নিয়ে চলছে। তাহলে সেই ক্ষেত্রে বিজেপির এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা কি, তাদের অনুপ্রবেশ স্ট্র্যাটেজি তারা যে খাটাবে সেটা তো আর বিহারের ক্ষেত্রে হবে না। তার কারণ বিহারে এসআইআর হয়ে গিয়েছে, একদম পিউরিফাইড ভোটার লিস্ট বলে দিয়েছেন ইলেকশন কমিশনার গণেশ কুমার। এবং তার পরবর্তীতে সাংবাদিকরা যখনই তাকে প্রশ্ন করেছে কতজন অনুপ্রবেশকারী পাওয়া গেল, বিহারে কতজন বাংলাদেশ থেকে এসেছিল, কতজন নেপাল থেকে এসেছিল, কতজন মায়ানমার থেকে এসেছিল আপনি বলুন। এবং তার উত্তরে গণেশ কুমার কি বলেছেন, এটা একটা পলিটিক্যাল রেটোরিক্স, এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই, তেমন কোনো অনুপ্রবেশকারী পাওয়াই যায়নি বিহারে। তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে অনুপ্রবেশ কার্ডটা তো আর খেলতে পারবে না ভারতীয় জনতা পার্টি। তাহলে কি তাদের করতে হবে, এই মুহূর্তে গিরিরাজ সিংকে তারা মাঠে নামিয়ে দিয়েছে। গিরিরাজ সিং যে বক্তব্যটা রেখেছে, যে একদম নিমক হারাম বলে দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়কে নিমক হারাম গাদ্দার বলে দিয়েছে, এবং তার ফুটেজও আমরা পেয়েছি। সেই ফুটেজ আপনারা দেখুন এবং বিচার করুন। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এই হিন্দু মুসলিম সেই যে বিভক্ত করা রাজনীতি, সেটার ভিত্তিতে কি এই মুহূর্তে বিহার জয় করতে পারবে, নাকি অন্য কোথাও গিয়ে অন্য কোনো ভাবে বিভিন্ন ক্ষেত্রে একটা অন্তর্ঘাতের ছবি বেরিয়ে আসবে এবং মানুষ কোথাও আর এই মুহূর্তে জেডিইউ কে জেতাবে না। তার কারণ জিতিয়েই বা লাভটা কি, তাদের নীতিশ কুমার, তাদের নেতা নীতিশ কুমার, তাকে তো আর ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী হিসেবে রাখবেই না বলে দিয়েছে। তাহলে জেতাবেই বা কেন তারা? এবং যে কারণে নীতিশ কুমার পিছিয়ে আসছেন 2 স্টেপ, যে তিনি আর লড়াই করবেন না 101টা আসনের মধ্যে, তিনি তার শক্তি প্রদর্শন করবেন আর কোথাও তিনি যাবেন না প্রচার করতে। সেই সমস্ত বিষয়গুলো একটাই কেন্দ্রবিন্দুতে এসে ঠেকছে নাকি, যে ভারতীয় জনতা পার্টির নেওয়া সিদ্ধান্ত এই মুহূর্তে তাদের ওপর বড় সড় চাপ দিচ্ছে। এবং এই মুহূর্তে গিরিরাজ সিং, তাকেও বেশ কিছুটা থামাতে হবে ভারতীয় জনতা পার্টিকে, তা না হলে ভোটের বাজারে তো একদম মুখ পুড়বে ভারতীয় জনতা পার্টি। কি বললেন গিরিরাজ সিং, আপনারা শুনুন এবং বিচার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। आयुष्मान कार्ड मिला, कहा हाँ मिला, हिंदू मुसलमान हुआ, कहा नहीं हुआ। हमके लिए बड़ा अच्छा, आपने हमको वोट दिया था, कहा हाँ दिया था। हमके जड़ी खुदा का नाम लेके बोलिए तो कहा नहीं दिया था। हमने कहा नरेंद्र मोदी ने गाली दिया था तो नहीं, हमने गाली दिया था तो नहीं। मैंने कहा तो मेरी गलती क्या थी? जो किसी के उपकार को ना उपकार माने उसको नमक हराम क्या बोलते हैं? अरे जो किसी का उपकार ना माने उसको क्या बोलते हैं? उसको क्या बोलते हैं? मैंने कहा मौलवी साहब, मुझे नमक हरामों का वोट नहीं चाहिए।